আমার এত এত টাকা থাকা সত্ত্বেও আমাকে মানুষ ভয় না করে ভিখারি মনে করছে। আমাদের সাথে এমন করলেন বাবু, আমরা গরিব বলে আমাদেরকেই আপনারা অবহেলা করে বেড়ান। তুই কি পাগল হয়ে গেলে? এত এত সহায় সম্পত্তি যদি কেউ পায় তাহলে বিশ্বাসের মানুষ হোক বা না হোক, বিশ্বাসঘাতকতা সে করবেই করবে। তুমি এটা বোঝো না? এখন তোর থেকে শিখতে হবে কিভাবে কথা বলতে হবে। একটা ভিখিরি আমাকে শিক্ষা দিচ্ছে। আচ্ছা, এই যে তুমি কাজকর্মগুলো করো, এতে তোমার কি লাভ হয় বলো তো? শুধু শুধু ভিখিরি সেজে গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াও আর মানুষের অবহেলা সহ্য করো। ওসব যদি তুমি বুঝতে গিন্নি তাহলে তুমি বাড়িতে বসে থাকতে না, আমার সাথে নিজেও ভিখারি সেজে গ্রামে পথে পথে ভিক্ষা করতে নামতে। আমারও তো খেয়ে দে কাজ নেই বাপু, তোমার কাজ তুমি করো, এসবের মধ্যে আমাকে টানতে এসো না। এই গ্রামে অনেক অনেক দরিদ্র রয়েছে যারা ঠিক মতো দুবেলা খাবার খেতে পায় না। আমি তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করি। এই যে আমার এত টাকা পয়সা, সহায় সম্পত্তি, এগুলো দিয়ে আমি কি করব বলো? আমিও চাই তাদের সাথে মিশে থাকতে। তাই বলে তুমি ভিখিরি সেজে পথে পথে ঘুরে বেড়াবে? কত লোক তোমাকে অপমান করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তবুও তুমি সেখানেই যাও। এটাই তো আসল মজা। আমার এত এত টাকা থাকা সত্ত্বেও আমাকে মানুষ ভয় না করে ভিখারি মনে করছে। তোমার কিছুই আমি বুঝি না, তোমার যা ভালো মনে হয় তুমি করো, আমার আর কি। তবে আমার মনে হচ্ছে এর জন্য তুমি একদিন ঠিক বিপদে পড়বে। যদি বিপদে পড়ি তবুও আমার কোনো আফসোস নেই। বিপদে পড়ে আবার সেই ভিখারিদের সাথে মিশে যাব, সমস্যা কোথায় বলো? বাবু, বাবু গো, আমাকে কিছু ভিক্ষে দেবেন, দুদিন ধরে কিছুই খাইনি। তোমাদের কি আর কোনো কাজকর্ম নেই? সারাদিন তোমরা ভিক্ষা করে বেড়াও কেন? হাত পা সবকিছুই তো ঠিকঠাক আছে, কাজ করে খেতে পারো না? কাজ করে কিভাবে খাবো বাবু? আমাদের তো কেউ কাজ দিতে চায় না। যদি কাজ দিত তাহলে তো আমরা কাজ করেই খেতাম, এভাবে মানুষের কাছে হাত পাততাম না। ইচ্ছে থাকলে উপায় হয়। তোমরা কাজই করতে চাও না, বিনা পরিশ্রমে টাকা উপার্জন করতে চাও। যাও তো এখান থেকে, কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। আমাদের সাথে এমন করলেন বাবু, আমরা গরিব বলে আমাদেরকেই আপনারা অবহেলা করে বেড়ান। এসব আবেগী কথা বলে কোনো লাভ নেই। তোমার হাত পা আছে, তোমাকে শুধু শুধু ভিক্ষা কেন দেব আমি? তোমার থেকে কত অসহায় মানুষ আছে, তাদের দিলেও শান্তি। দিন না বাবু, দুটো দিন কিছু খাই। আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমি কিছু খাবার কিনে খেতে পারতাম। বললাম তো দিতে পারবো না, এখান থেকে চলে যাও। কাজ করার চেষ্টা করো, পরিশ্রম করে উপার্জন করে তারপর খাবার খাও। আপনি এই যে আমার সাথে খারাপ আচরণ করলেন, একদিন আপনি এই খারাপ আচরণের জন্য গুমড়ে গুমড়ে মরবেন। আমি আপনাকে অভিশাপ দিলাম। অভিশাপ দিয়ে লাভ হবে না, তোমার অভিশাপ আমার লাগবে না, কারণ তুমি সুস্থ সবল একজন মানুষ। হাত পা সবকিছু ঠিক থাকতেও ভিক্ষা করে বেড়াও। দিতে হবে না টাকা, আপনার টাকা আমি চাই না। প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবুও আপনার থেকে টাকা নেব না। আপনি একজন খারাপ মানুষ। আমি খারাপ নাকি ভালো মানুষ সেটা মানুষ ভালোভাবেই জানে, তোমাকে আর এই সব বিষয়ে বলতে হবে না। কি হলো কি? তুমি এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে? কি আর বলবো গিন্নি, আজকে বাজারে গিয়েছিলাম, একটা ভিক্ষুক আমার কাছে ভিক্ষা নিতে এসেছিল। আমি ভিক্ষা না দিয়ে উল্টে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। সে কি কথা? তুমি তো কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করো না, হঠাৎ করে ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করলে কেন? কি জানি আজকে আমার কি হয়েছিল। ভিক্ষুকটা একদম সুস্থ সবল ছিল, হাত পা থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে বেড়াচ্ছিল। বিষয়টা আমার একদম ভালো লাগেনি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সে হয়তো কাজ পাচ্ছে না, এ কারণেই ভিক্ষে করে খাচ্ছে, তাই বলে তুমি তাকে অপমান করবে? তখন এটা একদম বুঝতে পারিনি গিন্নি, এখন আমি ভালোভাবেই টের পাচ্ছি ওই ভিক্ষুককে অপমান করে আমি একদম ভালো করিনি। তাহলে এখন কি করবে তুমি? ভিক্ষুকের কাছে ক্ষমা চাইবে? আমিও ভাবছি সেটাই করব, কিন্তু ভিক্ষুককে কোথায় পাবো? সব সময় তো আর সবাইকে পাওয়া যায় না, তবুও খুঁজে দেখবো। আমি এই অনুশোচনায় নিয়ে বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি বিক্রমকে বলো সেই ভিক্ষুককে খুঁজে বের করতে। আশা করছি বিক্রমই ভিক্ষুককে খুঁজে বের করবে। আমিও ভাবছি সেই কথা। বিক্রমের সাথে কথা বললে বিক্রম হয়তো কোনো সমস্যার সমাধান দিতে পারবে। তুমি একটা কাজ করো, আমার ঘরে বিক্রমকে পাঠিয়ে দিও। সেটা না হয় দেব, বিকেলে বিক্রমের সাথে কথা বলো।
এখন আসো খাবার খেতে, খাবারের সময় হয়ে গেছে। বেশ, তাহলে তাই হবে। কি হলো বাবু, এত জরুরি তলব যে? কি হয়েছে? বিক্রম, আমি তো একটা বড় সমস্যায় পড়ে গেছি। এই সমস্যা থেকে তুই আমাকে মুক্ত কর দয়া করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কি সমস্যায় পড়েছেন? আজকে আমি সকালে এক ভিক্ষুককে বাজারে বসে অপমান করেছি। এখন আমি ভাবলাম সেই ভিক্ষুককে অপমান করে আমি একদম ভালো কাজ করিনি। সেই অনুশোচনা বোধ এখন আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। আসলে বাবু, ভিক্ষুককে অপমান করে আপনি ভালো কাজ করেননি। আপনি তো এমন মানুষ নন। তাহলে এখন তুই বল, আমি কি করতে পারি? আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। বুদ্ধিটা হলো, আপনাকেও একদিনের জন্য ভিখিরি হতে হবে। একদিনের জন্য ভিখারি? মানে আমি তো তাহলে ছদ্মবেশেই যেতে পারি। তাহলে আপনি কখনোই মন থেকে ওই ভিক্ষুকের সাথে মিশতে পারবেন না, ভিক্ষুকের কাছে মন থেকে ক্ষমা চাইতে পারবেন না। তখন অনুশোচনা বোধ আরও আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে। তাহলে আমাকে কি করতে হবে? আপনি একদিনের জন্য সমস্ত সহায় সম্পত্তি আমার কাছে গচ্ছিত রাখতে পারেন। আপনি ভিক্ষুকের কাছ থেকে ক্ষমা চেয়ে আসলে আমি আবার আপনাকে আপনার সহায় সম্পত্তি ফিরিয়ে দেব। কিন্তু এটা কেমন ধরনের সমাধান বলতো? দেখুন বাবু, আপনার যদি অনেক সহায় সম্পত্তি থাকে, আপনার মনের কোথাও না কোথাও একটু অহংকার কাজ করবেই। তখন ভিক্ষুকের কাছে আপনি মন থেকে ক্ষমা চাইতে পারবেন তো? এটা তুই ঠিক কথা বলেছিস। তোর বুদ্ধিটা আমার মনে ধরেছে। ঠিক আছে, তুই রাতের সময় কাগজপত্র তৈরি করে নিয়ে আসিস, আমি সই করে দেব। আচ্ছা বাবু, তাহলে এখন আমি যাই। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, পরে যদি কোনো অঘটন ঘটে তখন কিন্তু আমাকে বলবে না। কি এমন অঘটন ঘটবে বলো তো গিন্নি? আমি তো আর অন্য কারোর কাছে আমার সম্পত্তি গচ্ছিত রাখছি না। আমি গচ্ছিত রাখছি বিক্রমের কাছে। বিক্রম আমার আপন মানুষ, ওকে আমি বিশ্বাস করি। তুমি কি পাগল হয়ে গেলে? এত এত সহায় সম্পত্তি যদি কেউ পায় তাহলে বিশ্বাসের মানুষ হোক বা না হোক, বিশ্বাসঘাতকতা সে করবেই করবে। তুমি এটা বোঝো না? এমন কিছু হবে না। বিক্রম এসবের প্রতি কোনো লোভ নেই। তাছাড়া বিক্রমের মনে কোনো শয়তানি বুদ্ধিও নেই। তুমি এই কথা কিভাবে বলছো? তুমি কি বিক্রমের মনের মধ্যে ঢুকে আছো? মানুষের মুখ দেখলেই বোঝা যায় কে কেমন। বিক্রমকে চিনতে আমি কোনোদিন ভুল করিনি। এত বছর আমার বাড়িতে কাজ করছে, কোনোদিন কোনো কিছুর ক্ষতি করতে দেখিনি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। ভরসা রাখো গিন্নি, রাগ করো না। কিছু হবে না, তুমি দেখে নিও। আমাকে এই কাজ করতেই হবে, না হলে আমি ভালোভাবে এই পাপ থেকে মুক্ত হতে পারবো না। তুমি যে কি করো না কে জানে। এসবের প্রতি আমার কোনো ভরসা বিশ্বাস কিচ্ছু নেই। শেষে দেখবে সহায় সম্পত্তি সব হারিয়েছে। বললাম তো, এমন কিছুই হবে না। তুমি এতটা চিন্তা করো না। তুমি শুধু আমার ফিরে আসার অপেক্ষা করো। আমি কালকে সকালেই বের হব। ঠিক আছে, যখন সিদ্ধান্ত নিয়েছো তাহলে তাই করো। আমি তোমার ফিরে আসার অপেক্ষা করব। কিরে বিক্রম, সবকিছু ঠিকঠাক করে নিয়েছিস তো? কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো? আরে না বাবু, কোনো সমস্যা কেন থাকবে? আজ অবধি দেখেছেন আমি কোনো সমস্যা নিয়ে কোনো কাজ সম্পন্ন করেছি? না রে বিক্রম, তুই আমার ছেলের মতো। তোকে আমি অনেক বিশ্বাস করি। আমার কোনো সন্তান না থাকলেও তোকে আমি সন্তানের চোখেই দেখি। তা তো আমি ভালোভাবেই জানি। এই কারণেই তো এতটা ঝুঁকি নিয়ে আপনাকে এমন একটা সিদ্ধান্তের কথা জানাতে পেরেছি। আচ্ছা দে তো দেখি। আর দেরি করা ঠিক হবে না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। সকাল সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো কাগজপত্রগুলো, সব কিছুতে একটা সই করে দিলেই হবে। এবার দেখ বিক্রম, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কিছু ঠিকঠাক না থাকে তাহলে আমাকে বল। আর কোথায় কোথায় সই করা বাদ গেছে সেটাও একটু দেখে আমাকে জানা। আশা করছি সবকিছুই ঠিক আছে। আপনি কি কালকে সকালেই বেরিয়ে যাবেন? আরে আমি সকাল সকালই বের হয়ে যাব। তুই আমার সবকিছু দেখে শুনে রাখিস আর আমার ফিরে আসার অপেক্ষা করিস। ঠিক আছে বাবু, আপনার অবর্তমানে আপনার সহায় সম্পত্তির কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আপনার বিশ্বাস অবশ্যই রাখব। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তুই আমাকে বাঁচালি বিক্রম। এত ভালো একটা বুদ্ধি দিয়েছিস, আবার এতটা ঝুঁকি মাথায় নিয়ে আমার সমস্ত সহায় সম্পত্তির দায়িত্ব নিয়েছিস।
এটা আমার দায়িত্ব এবং কর্তব্য দুটোই। আমি তো আপনার কাজ করবার জন্যই এই বাড়িতে আছি। ব্যাস, আমারও শান্তি হলো। তোর কাকিমাকে একটু দেখে রাখিস, আমি কবে না কবে আসতে পারি তার তো কোনো ঠিক নেই। ঠিক আছে বাবু, তাই হবে। আচ্ছা শুনুন না, এখানে একটা ভিক্ষুক সবসময় ভিক্ষা করতে আসতো, একটু রোগাটে চেহারা, আপনি কি তাকে কোথাও দেখেছেন? আরে বাবা গো বাবা, আজকাল দেখছি ভিখিরিটা টাকা রেখে অন্য কোথাও কথা বলা শুরু করে দিয়েছে। কিরে, এটা আবার টাকা আদায় করবার নতুন ফোন দি নাকি রে? হ্যাঁ, আরে না না, আমার টাকার প্রয়োজন নেই, আপনি আমাকে ওই লোকটার খোঁজ দিলেই হবে। আমি কারোর খোঁজ দিতে পারবো না। বিক্রি হয়েছে, অন্যের খোঁজ নিতে চাইছো, টাকা চায় না। এবার কেমন ভিখারি রে? আশ্চর্য, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি। এই যা যা, কিন্তু যা, তোর বক বক শোনবার সময় আমার নেই। আজকাল দেখছি ভিখিরিও বড় লোক হয়ে গেছে, টাকা দিতে চাইলেও টাকা দিতে চায় না। না না, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে কোনো শিক্ষা দিতে চাই না, আমি তো শুধু আপনাকে এক ব্যক্তির তথ্য জানতে চেয়েছি। এখন তোর থেকে শিখতে হবে কিভাবে কথা বলতে হবে। একটা ভিখিরি আমাকে শিক্ষা দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা তো তুই আমার কাছেই চাইবি, আমি তোর কাছে চাইবো নাকি? আশ্চর্য, যা এখান থেকে যা। কিরে, আজকে কত টাকা লাভ হলো? কত ভিক্ষা পেয়েছিস আর কত টাকা পকেট মেরেছিস? যদি দেখি কম পেয়েছিস তাহলে কিন্তু খবর আছে। আরে না না সর্দার, আজকে অনেক পয়সা এনেছি, আজকে বড় বড় দান মেরেছি, বুঝলেন তো? বড় লোকের পকেট কেটেছি, তাদের পকেটে তো আর কম টাকা পয়সা থাকে না, তাই না? তা অবশ্য ঠিকই বলেছিস, দু একটা এমন বড় লোকের পকেট পেলে সারাদিন অনায়াসে নিশ্চিন্তে চলে যায়। এমন দু একটা পকেট মারতে পারিস না তোরা? সব সময় তো আর বড় লোক মানুষ পাওয়া যায় না সর্দার। সেদিন একটা কি পেয়েছিলাম, শুনেছি তার বেশ নাম ডাক, অথচ আমি ভিক্ষা চাইতে গেলাম, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আবার তাড়ানোর সময় পায় নাকি? কথা বলার মধ্যেই পকেট কেটে চলে যাবি, টেরও পাবে না। এত বছর ধরে কাজ করছিস অথচ এখনো চালু হতে পারিসনি। অন্যদের কি অবস্থা সর্দার? কত টাকা আয় হলো আজকে, হিসাব হবে কখন? আমাকে আবার আজকে বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। এত তাড়াহুড়ো করছিস কেন? অন্যরা সবাই আসুক, তারপর একসাথে সব টাকা ভাগ হবে। সমান ভাগে ভাগ হলে কিন্তু আমি নেব না। আজকে আমি বেশি টাকা এনেছি, তাই আমাকে বেশি টাকা দিতে হবে। ঠিক আছে, তাই হবে, চিন্তা করিস না, তোকে বেশি টাকাই দেব। এখন যা, গিয়ে দেখ আরো কিছু ভিক্ষা অথবা পকেট মারতে পারিস কিনা। ঠিক আছে সর্দার, তাই যাচ্ছি। আরে এই ভাই, এই শোনো শোনো, তুমি সেই ভিখারি না যাকে দুদিন আগে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম? কি সব বলছেন আপনি আমাকে? আবার কে অপমান করে তাড়িয়ে দিল? আপনি তো ভিক্ষুক, আমি কোনো ভিখারির থেকে অপমানিত হইনি, আপনার কোথাও ভুল হচ্ছে। আরে না না, তুমি ভুল ভাবছো, আমি কোনো ভিখারি নই, আমি হলাম সেই ব্যক্তি যে তোমাকে টাকা না দিয়ে অপমান করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু আমি তো আপনাকে চিনতেই পারছি না, আপনার এই অবস্থা হলো কিভাবে? সেদিন তোমাকে অপমান করে বাড়িতে যাবার পর অনুশোচনায় বোধ করছিলাম, তাই ছদ্মবেশে বের হয়েছি তোমার কাছে ক্ষমা চাইতে, কিন্তু এসে দেখি তুমি তো ভিখারি নও, তুমি হলে চোর। তার মানে আপনি সত্যি সেই বড়লোক বাবুটা? আরে আপনি বুঝতে ভুল ভাবছেন, আমরা কোনো চোর নই, আমরা তো ভিখারি। তাহলে তুমি পকেট মারার কথা বললে কেন? আমি তো শুনলাম তুমি তোমার সর্দারের সাথে এই বিষয়ে কথা বলছিলে। আরে বাবু, আমার দুটো টাকা ভিক্ষা করে যা পাই তাই সবাই মিলে ভাগ করে নি, আর তাছাড়া আমাদের গোপন কিছু কথা আছে যা আমরা এভাবেই সংকেতের মাধ্যমে বলে থাকি। ও আচ্ছা, তোমাদের আবার সাংকেতিক চিহ্ন আছে, আমি তো ভেবেছিলাম কি নাকি। আরে তেমন কিছু নয় বাবু, আপনার যদি সন্দেহ হয় তাহলে চলুন, আপনাকে আমি সর্দারের সাথে কথা বলিয়ে দিচ্ছি। আরে না না, সর্দারের কাছে যাওয়ার আবার কি আছে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, তুমি ক্ষমা করে দাও তাহলেই হবে। ওসব আমি কিছু মনে রাখিনি বাবু, তবু আপনি ক্ষমা চাইছেন, আমি ক্ষমা করে দিলাম। এখন চলুন, আপনাকে সর্দারের সাথে কথা বলতেই হবে। এই সবের আবার কি দরকার? অবশ্যই দরকার আছে, সর্দারকে দেখাবো আপনি কত ভালো মানুষ। কি হলো কি? তোমার এই অবস্থা হলো কি করে? কে মেরেছে তোমাকে?
আর বলো না গিন্নি, এই পৃথিবীতে সমস্ত কিছুই নকল দিয়ে ভরে গেছে। এখন নকল ভিখারিও ভিখারি সেজে চুরি করে বেড়ায়। মানে কি সব বলছো তুমি? আমি সত্যি কথাই বলছি, যার জন্য অনুশোচনা বোধ করে আমি সমস্ত সহায় সম্পত্তি ছেড়ে ভিখারি সেজে রাস্তায় ভিক্ষা করছি। এখন গিয়ে দেখি সে আসলে কোনো ভিখারি নয়, সে আসলে চোর দলের একজন। আমি তোমাকে আগেই বলেছিলাম এমন কিছু করো না। এখন হলো তো, কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে? আমি ওদেরকে বিশ্বাস করে ওদের ডেরায় গিয়েছিলাম, সবাই আমাকে মেরে টাকা পয়সা রেখে তাড়িয়ে দিয়েছে। থাক, নিজের প্রাণটা তো হাতে নিয়ে ফিরেছো, এটাই অনেক। কিন্তু তুমি কি জানো এদিকে কি ঘটেছে? এদিকে বিক্রমকে বিশ্বাস করে সমস্ত সম্পত্তি তুমি লিখে দিয়েছো। এখন বিক্রম এই সম্পত্তি আমাদেরকে কোনোভাবেই দেবে না। কি বলছো তুমি? বিক্রম এমনটা করবে কেন? তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। বিক্রম আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি হাত পা ধরে তোমার আসার অপেক্ষা এতদিন ছিলাম। বিক্রম এমনটা করতে পারলো আমার সাথে? বিক্রমকে আমি ভরসা করেছিলাম, কোথায় সেই বিশ্বাসঘাতকটা? আমি ওর সাথে কথা বলতে চাই। দেখো, গিয়ে কাচারি করে জমি জমার কাজ করছে, তুমি ওর সাথে কথা বলো, কোনো কিছু করতে পারো কিনা দেখো। কি রে বিক্রম, কি শুনছি আমি? এইসব তুই কি করেছিস? আরে ভাস্কর বাবু, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি সেই কারণেই তো কাকিমাকে এখনো বাড়ি থেকে বের করে দিইনি। বাড়ি থেকে বের করে দিবি মানে? আমার বাড়ি থেকে আমার স্ত্রীকে বের করার সাহস তোর কিভাবে হয়? আস্তে আস্তে এত চেঁচিয়ে কোনো লাভ নেই। এটা এখন আমার বাড়িঘর, এই শহর সম্পত্তি সব আমার নামে করে দিয়েছেন আপনি। আপনি এখনো অনেক বোকা বাবু, আপনি কিছুই বুঝতে পারেন না। আপনি একজনের মুখের কথায় সমস্ত সহায় সম্পত্তি জমিদারি লিখে দিলেন। কিন্তু সেটা তো একটা পরিস্থিতিতে পড়ে তোর নামে করে দিয়েছিলাম। কথা ছিল আমি ফিরে আসার পরে সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে দিবি। তোকে আমি এতটা বিশ্বাস করেছি, নিজের সন্তানের মতো দেখেছি, আর তুই আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারলি? কেন পারবো না? সন্তানের মতো যদি রাখতেন তাহলে সহায় সম্পত্তি কিছুটা হলেও আমার নামে করে দিতেন। অথচ আমি এতদিন পর্যন্ত আপনার বাড়িতে কাজের লোক ছাড়া কিছুই ছিলাম না। তাই বলে তুই আমার এত বড় সর্বনাশ করলি? তোর সহায় সম্পত্তি লাগলে বলতে পারতি, আমার কাছে যেই মানুষ যা চায় আমি সবকিছু দিয়ে দিই। আমার তো আপনার এই পুরো রাজ্যটাই দরকার ছিল। আপনার কাছে রাজ্য চাইলে আপনি তো আর দিয়ে দিতেন না, তাই না? তাই তাই আমাকে এই পথ দেখাতেই হলো। তুই আমাকে একবার বলে দেখতি আমি দিয়ে কিনা, কিন্তু এই যে বিশ্বাসঘাতকতা করলি, এতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওসব দেখবার সময় আমার নেই এখন। হাতে এখন অনেক কাজ। আপনারা দুজনে দয়া করে বাড়ি থেকে বের হয়ে যান, না হলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। দেখলে, আমি তখন বারবার তোমাকে সাবধান করেছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করলে না তো। আমি কিভাবে জানবো গিন্নি যে ওই বিশ্বাসঘাতকটা আমাকে এত কঠিন ভাবে ঠকাবে? তুমি দেখো গিন্নি, ও একদিন এর শাস্তি পাবেই পাবে। শাস্তি? শাস্তির কথা বলছো? শাস্তি তো এখন আমরা পাচ্ছি। এই বুড়ো বয়সে ঘর বাড়ি সবকিছু হারিয়ে পথে ঘুরছি, কিসের শাস্তি পাচ্ছি কে জানে। যেখানেই যাই সবাই শুধু বিশ্বাসঘাতকতা করে। এই পৃথিবীতে এতটা ভালো হয়ে জন্মানো ঠিক হয়নি, এত ভালো হয়ে জন্মানোর শাস্তি পাচ্ছি আমরা। এখন কি হবে গো? আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার আর কোনো জায়গাও নেই। কে আশ্রয় দেবে? কারো কাছেই এখন আর আশ্রয় পাওয়া যাবে না। এদিকে আকাশের অবস্থা খুব খারাপ। এই ঝড় বৃষ্টির দিনে কোথায় আশ্রয় নেব বলো? আশ্রয় না পেলেই পথে পথেই কাটিয়ে দিতে হবে। সারা জীবন ভিক্ষা করে খেতে হবে আমাদের। এতটা বছর এত মানুষের সাহায্য করার পরেও আজকে আমাকে ভিক্ষা করতে হচ্ছে। দুদিন আগেও আমি রাজা ছিলাম, আর এখন পথের ভিখারি হয়ে গেছি। ভালোই হয়েছে, ভিখারি হওয়ার খুব শখ ছিল না তোমার? নাও, এখন তো শখ পূরণ হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত এখন ভিখারি থাকতে হবে। এমন বলে আর দুঃখ দিও না গিন্নি, এমনিতেও আমার প্রচন্ড দুঃখ হচ্ছে। সবাই আমার সাথে শুধু বিশ্বাসঘাতকতা করে। কে জানে কপালে কি আছে। এ কি, আপনারা ভাস্কর বাবু এবং কাকিমা না? আপনারা এত রাতে পথে কি করছেন? বাড়িতে ফিরে যান, এত ঝড় বৃষ্টি হচ্ছে। কোথায় আর যাবো মা, আমাদের তো বাড়ি ঘর কিছুই নেই। বাড়ি ঘর থাকলে কি আমরা পথের ধারে পড়ে থাকতাম? বাড়িঘর নেই মানে? আমার জানা মতে আপনি এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি।
আপনি কি সব বলছেন? আপনি সত্যি ভাস্কর বাবু তো? হ্যাঁ মা, আমি সত্যি ভাস্কর। তবে এক ঘটনায় আমার সমস্ত সহায় সম্পত্তি বাড়ি ঘর আমি হারিয়ে ফেলেছি। এমন কি ঘটনা হলো যে আপনি এত কিছু একসাথে হারিয়ে ফেলেছেন? সবকিছু আমাকে খুলে বলুন তো। এখন আর খুলে বলে কি হবে? আমাদের পোড়া কপাল তো আর ভালো হবে না। আপনারা বিশ্বাস করে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বিশ্বাস? আর কাকে বিশ্বাস করব বলো? যেখানেই যাই সবাই শুধু বিশ্বাসঘাতকতা করে। দুদিন আগে এক ভিক্ষুককে আমি অপমান করেছিলাম। ভিক্ষুকের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি সমস্ত সহায় সম্পত্তি আমার সহকারীর নামে লিখে দিয়ে ছদ্মবেশে বেরিয়েছিলাম। ফিরে এসে দেখি সহকারী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি এমন একটা কথায় কিভাবে বিশ্বাস করলেন? আপনি ছদ্মবেশে ভিখিরির কাছে ক্ষমা চাইতে গেলেও ভিখিরি আপনাকে ক্ষমা করত, আর রাজার বেশে গেলেও ক্ষমা করত। কিভাবে ক্ষমা করবে বলো? সে তো ভিখারি নয়, সে হলো চোরের দলের একজন। হায় হায়, তো দেখছি চারিদিক থেকে আপনি ঠকে গেছেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এখন আপনারা দুজন আমার সাথে চলুন। তোমার সাথে কোথায় যাব মা? কোথায় আবার? আমার বাড়িতে। সারা রাত এভাবে পথের ধারে আপনারা ভিজতে থাকলে নিশ্চিত মৃত্যুর মুখে চলে যাবেন। আমি তো তা হতে দিতে পারি না। এ কি, আপনারা কারা? এত সকাল সকাল আমার বাড়িতে কি করছেন? আপনার বাড়ি? এটা আদৌ আপনার বাড়ি তো? অন্যের বাড়িকে নিজের বাড়ি বলতে লজ্জা করে না? এসব কি বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ বাড়ির আসল মালিকানা আমার হাতে, তাই এ বাড়ির আসল মালিকও আমি। ভাস্কর বাবু আপনার নামে পুলিশের কাছে মামলা করেছেন, জালিয়াতির মামলা। আপনি জালিয়াতি করে ভাস্কর বাবুর সব সম্পত্তি হরণ করেছেন। এসব কি কথা? আবার আমার কাছে দলিল রয়েছে, দলিলে ভাস্কর বাবু নিজে স্বাক্ষর করেছে। তাহলে এই সমস্ত সহায় সম্পত্তির মালিক তো আমিই হলাম, তাই না? আপনি জানেন জালিয়াতি কাকে বলে? অন্যকে ফাঁদে পেলে তার সহায় সম্পত্তি জিনিসপত্র হরণ করা, একে জালিয়াতি বলে। আর ভাস্কর বাবু যখন মামলা করেছেন এবং তার কাছে সাক্ষীও আছে, তাই আপনাকে তো জেলে যেতেই হবে। না না, আমি জেলে যাব কেন? আমি কোনো জেলে যাব না। আপনারা ভুল করছেন। আপনারা বেরিয়ে যান, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। অবশ্যই আমরা চলে যাব, তবে একা নয়, আপনাকে সাথে নিয়ে। ইন্সপেক্টর সাহেব, আপনি এর জালিয়াতির কারণ ধরে থানায় নিয়ে চলুন একে। তারপর বিচার আচার সব থানাতেই হবে। আমি থানায় যাব না। আমি কোনো অন্যায় কাজ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো জালিয়াতি করিনি। ও হ্যাঁ, আর একটা কাজ তো বাকি আছে। এখানে একটা দলিল রয়েছে যেখানে লেখা আছে ভাস্কর বাবুর সমস্ত সম্পত্তি আপনি তার নামে ফিরিয়ে দিচ্ছেন। এখানে সই করুন। আমি সই করব না। অনেক সাধনার পরে সহায় সম্পত্তি আমার হয়েছে, আমি সই করব না। পুলিশ দেখেছেন? সর্বনাশ না চাইলে নিজের এখানে সই করুন। বেঁচে থাকো মা, তুমি বেঁচে থাকো। তোমার কারণেই আমরা আবার সবকিছু ফিরে পেয়েছি। না হলে এসবের সমস্ত আশা আমরা ছেড়েই দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম বাকিটা জীবন হয়তো রাস্তাতেই কাটাতে হবে। আমাদের কোনোই আশা ভরসা ছিল না। বাবু, এই পৃথিবীতে যতটা অবিশ্বাসযোগ্য মানুষ রয়েছে, ততটাই বিশ্বাসযোগ্য মানুষও রয়েছে। বলতে পারেন খারাপের থেকে ভালোর সংখ্যাই বেশি। তাই মানুষ চিনে সবাইকে বিশ্বাস করবেন। অবশ্যই, আমি আর কখনোই অন্যকে বিশ্বাস করব না। নিজের সবকিছু নিজেই পরিকল্পনা করে সিদ্ধান্ত নেব। এরপরেও যদি আমার কোনো কথা তুমি না শোনো, তাহলে তোমার এই অবস্থাই হবে। আমি তোমার ভালোর জন্যই তোমাকে সব বুদ্ধি দিই, কিন্তু আমার বুদ্ধি তোমার কান পর্যন্ত যায় না। ঠিক আছে গিন্নি, আর বকাবকি করো না। আমরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়েছি। এরপর তোমার কথার বাইরে কখনোই যাব না আমি। বেশ, এবার তাহলে আমি আসি। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। বেঁচে থাকো মা, মাঝে মধ্যে আমাদের দেখতে একটু এসো। আমাদের তো আর সন্তান নেই, তোমাকেই না হয় এখন থেকে সন্তানের চোখে দেখব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।